আসসালামু আলাইকুম, শুভ সকাল। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সবার ডাক্তারে। আমাদের সবার ডাক্তার অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে মেডিকমের সৌজন্যে। আমাদের সবার ডাক্তার অনুষ্ঠানটির প্রধান লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে অপচিকিৎসা এবং অপচিকিৎসককে প্রতিহত করা। আমরা প্রতিদিনই একটি করে স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করি এবং আমাদের সাথে সেটে উপস্থিত থাকেন একজন বিশেষজ্ঞ অতিথি চিকিৎসক। আপনারা অতিথি চিকিৎসকের সাথে সরাসরি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারবেন। আমাদের আজকের অনুষ্ঠানের টপিকটাই হচ্ছে, আলোচনার বিষয় হচ্ছে টনসিল ও অ্যাডিনয়েডের সমস্যা ও প্রতিকার। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সেটে উপস্থিত আছেন আমাদের দেশের স্বনামধন্য নাক কান ও গলারোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাজিদ আহসান। আমি ডাক্তার মোহাম্মদ সাজিদ আহসানকে বৈশাখী টিভি ও সবার ডাক্তারের পক্ষ থেকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। টনসিল এবং অ্যাডিনয়েড আমরা সবসময় শুনে থাকি, বাচ্চাদের মধ্যেই বেশি হয়। আমরা আমাদের আলোচনা, আমার কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যেতে চাচ্ছি। আমি ডাক্তার সাজিদ আহসানকে প্রথমেই জানতে চাইব, টনসিল বা অ্যাডিনয়েড জিনিসটা আসলে কি? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। আসলে জনসাধারণের ভিতর যে একটা প্রচলিত ধারণা যে টনসিল বোধহয় কোনো রোগের নাম বা অ্যাডিনয়েড বলতে হয়তো কোনো ডিজিজকে বোঝাচ্ছে। আসলে এই দুটো হচ্ছে শরীরের দুটো স্বাভাবিক অর্গান। আমাদের যে রক্ত সংবহন তন্ত্র অর্থাৎ ভাস্কুলার সিস্টেম, এর একটা পার্ট হচ্ছে লিমফ্যাটিক সিস্টেম, যেটা রোগ প্রতিরোধের ক্ষেত্রে এটা রোল প্লে করে। এই লিমফ্যাটিক সিস্টেমের দুটো অঙ্গ বা অর্গান হচ্ছে, একটা হচ্ছে টনসিল আর একটা হচ্ছে অ্যাডিনয়েড। টনসিল এর সাথে আমরা একটু বেশি পরিচিত, অ্যাডিনয়েডটা একটু আনকমন টার্ম। অ্যাডিনয়েড এটা আসলে থাকে বাচ্চাদের, একদম জন্মলগ্ন থেকেই তার অ্যাডিনয়েড থাকে এবং এটা একটা বয়সে গিয়ে রিগ্রেস করে যায়, কিন্তু না 13-14 বছর পর্যন্ত স্বাভাবিকভাবে এটা আর থাকে না। 13-14 বছর বয়সের পর থেকে তারপরে রিগ্রেস করে যায়, তবে কিছু ক্ষেত্রে বা ডিজিজ এর কারণে থেকে যেতে পারে। আচ্ছা, কিন্তু এই সময়টায় সে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এই সময়টায় সে আমাদের শরীরকে আমাদের যে বাইরের এনভায়রনমেন্ট মাইক্রো অর্গানিজমের সাথে পরিচয় করায় দেয় এবং আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটা মেমোরি তৈরি করে, ইমিউনোলজিক্যাল মেমোরি বলে এটাকে। এটার জন্য বিশেষ করে প্রথম 3 বছর জন্মের পর থেকে অ্যাডিনয়েড খুবই ভাইটাল রোল প্লে করে। আর টনসিলটা হচ্ছে আমাদের যে শরীরের ভিতরের প্রবেশদ্বার, অর্থাৎ মুখ, গহ্বর, তারপরে যে খাদ্যনালী এবং শ্বাসনালীর মুখে দুপাশে টনসিল দুটা থাকে। এরা আসলে অনেকটা সিকিউরিটি গার্ডের রোল প্লে করে, যে আমাদের যে মুখ দিয়ে খাদ্যনালী এবং শ্বাসনালী যে গলা দিয়ে যায়, এখান দিয়ে কোনো রোগ জীবাণু প্রবেশের সময় সে একটা প্রোটেক্টিভ রোল প্লে করে এবং সে রোগ প্রতিরোধ ব্যবস্থা ভবিষ্যতের জন্য সে আমাদের লিমফ্যাটিক সিস্টেমকে অ্যাওয়্যার করে যে কোনো অর্গানিজমের প্রবেশের। আমরা মোটামুটি বুঝতে পারলাম যে টনসিল এবং অ্যাডিনয়েড হচ্ছে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার যে অংশগুলো আছে তার মধ্যে একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ। জি। এই টনসিল বা অ্যাডিনয়েডে কি কি সমস্যা হতে পারে? আসলে টনসিল একটা খুব টনসিলের যে সাধারণ রোগ, যেটা আমরা খুবই কমন পাই এবং ইএনটি প্র্যাকটিসে আমাদের নাক কান গলা রোগ বিশেষজ্ঞ যারা আছেন তারা সবচেয়ে কমনলি যে ডিজিজটা পান টনসিলের ক্ষেত্রে, সেটা টনসিলাইটিস, অর্থাৎ টনসিল ইনফেকশন হয়। তো এটা সাধারণত বাচ্চাদের হয়, বড়দেরও হতে পারে, তবে বড়দের ক্ষেত্রে একটু কম, বাচ্চাদেরই এটা বেশি দেখি। যারা আমরা স্কুল গোয়িং চিলড্রেন, 5 থেকে 15 বছর বয়স, এই ধরনের বাচ্চারা দেখবেন যে তাদের এই টনসিলাইটিসের সমস্যা প্রায়ই হয়। রোগীরা সাধারণত গলা ব্যথা নিয়ে আসে। তো ছোটদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময়ই রোগীরা শিশু বিশেষজ্ঞের কাছে চলে যান, কিন্তু এই বিষয়টা আসলে সোললি ইএনটির রিলেটেড। তো এটার জন্য উচিত হবে, যখন বোঝা যায় যে তার টনসিলের সমস্যা বা অ্যাডেনয়েডের সমস্যা হচ্ছে, তো অবশ্যই রোগীদের এই বিষয়ে সচেতন হতে হবে যে উনি একজন ইএনটি স্পেশালিস্টের শরণাপন্ন হবে। আর টনসিলটা আসলে হয় ইনফেকশাস যে ডিজিজটা, এটাই কমন। এছাড়া কিছু ম্যালিগন্যান্ট ডিজিজ অর্থাৎ ক্যান্সার জাতীয় হতে পারে, এটা লেট স্টেজে হয় মানুষের, অল্প বয়সে সাধারণত হয় না। আচ্ছা আচ্ছা। আর্লি স্টেজে টনসিলের যে রোগ, ইনফেকশাস রোগগুলো হয়, এটা সাধারণত জীবাণু সংক্রমণের কারণে। আচ্ছা, হয়তো দেখা যায় গরমকালে যখন খুব ওয়েদার টেম্পারেচার খুব হাই, সেই সময় সে ঠান্ডা পানি খাচ্ছে বা ওয়েদার তার চেঞ্জ হচ্ছে, বারবার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, সে গরম থেকে ঠান্ডা আসতেছে, এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু দুর্বল হয়ে যায়, তখন আমাদের অর্গানিজমগুলি টনসিলকে এফেক্ট করে ফেলে সহজেই। আপনি তো বললেন এই রোগগুলো দেখবেন হচ্ছে নাক কান গলা রোগ বিশেষজ্ঞরা। এখন আমার দেশের সাধারণ মানুষ, ওনারা বুঝবেন কিভাবে? সাধারণত বাচ্চাদের কোনো সমস্যা হলে তারা শিশু বিশেষজ্ঞের কাছে চলে যাচ্ছেন, তাহলে এই সমস্যাগুলোর প্রধান লক্ষণ কি কি, যেটা দেখে মানুষ বুঝতে পারবে যে নাক কান গলা রোগ বিশেষজ্ঞের সাথে দেখা করা দরকার? সাধারণত অ্যাডিনয়েডের সমস্যায় দেখা যায় যে বাচ্চা শ্বাস নিতে পারে না, এটা বাচ্চাদের সমস্যা, শ্বাস নিতে কষ্ট হয়। গার্ডিয়ানরা যেটা কমপ্লেইন করে যে বাচ্চার ঘুমের মধ্যে আওয়াজ হয়,
আচ্ছা তার শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক মনে হয় না ঘুমের সময়, ডিস্টার্ব ব্রিদিং, এবং দেখা যায় যে বাচ্চার মুখ দিয়ে লালা পড়ে, এবং অনেক সময় জ্বর থাকে বাচ্চাদের, যাদের রিকারেন্ট ইনফেকশন হয় টনসিল বা অ্যাডিনয়েডের, এর সাথে প্রায় দেখা যায় জ্বর থাকে, কিন্তু জ্বর কেন আসতেছে বাবা মা বুঝতেছে না। তো তারা শিশু বিশেষজ্ঞের কাছে যখন যান, সাধারণত শিশু বিশেষজ্ঞ যারা আছেন তারা খুব এক্সপার্ট হন এবং তারা আইডেন্টিফাই করতে পারেন। তো তাদেরও একটা দায়িত্ব আছে যে যখন তারা এটা বুঝতে পারেন যে এটা টনসিল বা অ্যাডিনয়েডের সমস্যা, তাদের উচিত এটা আসলে ইএনটি স্পেশালিস্টের কাছে রেফার করে দেওয়া। আর গলা টনসিলের ক্ষেত্রে দেখা যায় যে গলা ব্যথা থাকে, তার খেতে কষ্ট হয়, ঢোক গিললেও গলা ব্যথা করে, এবং অনেক সময় জ্বর থাকতে পারে, এবং অনেক সময় মুখের থেকে একটু দুর্গন্ধ হতে পারে, বা মুখের ভিতর টনসিলের ভিতরে ছোট ছোট ছিদ্র থাকে, ক্রিপ থাকে, ওটার ভিতরে ইনস্পিসিটেড পাস হয়ে ছোট স্টোনের মতো সাদা বা সিদ্ধ চালের মতো গলার ভিতরে টনসিলের ভিতরে লেগে থাকে। এই সিমটমগুলি আমরা বেশি পাই। আর বাচ্চাদের ক্ষেত্রে দীর্ঘদিন অ্যাডেনয়েডের সমস্যা থাকলে দেখা যায় যে সে মাউথ ব্রিদার হয়ে যায়, যেহেতু তার নাক বন্ধ, সে তো এত কিছু বোঝে না, সে স্বাভাবিকভাবে হা করে শ্বাস নেওয়াটা তখন শিখে ফেলে। আর হা করে যখন সে শ্বাস নেয় তখন দেখা যায় তার মুখ খোলা থাকে, লালা পড়ে, এবং যখন সে এই রাস্তাকে শ্বাসের রাস্তা হিসেবে ব্যবহার করে, তখন শ্বাসনালীর যে অর্গানিজমগুলি তারা ইনফেক্ট করার চান্স বেড়ে যায়, গলা ইনফেকশনের চান্সটা বেড়ে যায়, যেহেতু গলা তো শ্বাস নেওয়ার স্বাভাবিক অর্গান না। কিন্তু যখন সে মুখ দিয়ে শ্বাস নিচ্ছে তখন গলা ইনফেকশনের রেটটা অনেক বেশি হওয়ার চান্স থাকে। আর বাচ্চার দেখা যায় যে আস্তে আস্তে কানে সমস্যা হয়। দীর্ঘমেয়াদে যখন অ্যাডেনয়েডের সমস্যা থাকে তখন একটা কান এবং নাকের সংযোগকারী একটা নালী থাকে, যেটাকে আমরা ইউস্টেশিয়ান টিউব বলি, এটা ব্লক থাকে প্রায়ই, এবং এর ফলে কানের ভিতরে পানি জমতে পারে, এবং তার শ্রুতি যে শক্তি, শ্রবণ ক্ষমতা, এটা হ্রাস পেতে পারে সময়ের সাথে সাথে, এবং তার মুখেও কিছু চেঞ্জ আসে। একটা টার্ম আছে, মেডিকেল টার্ম, অ্যাডেনয়েড ফ্যাসিস, যে তার মুখে কিছু পরিবর্তন আসে, যেটা দেখলে ইএনটি স্পেশালিস্টরা প্রথমেই বুঝে ফেলবে দূর থেকে দেখেই যে এই বাচ্চার অ্যাডেনয়েডের সমস্যা এবং দীর্ঘদিনের। আচ্ছা এটার জন্য খুবই জরুরি এটা যে অবশ্যই একজন অভিজ্ঞ এবং পেশাদার ইএনটি স্পেশালিস্টের শরণাপন্ন হবেন অভিভাবকরা। এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ তাদের জন্য আজকের অনুষ্ঠান থেকে। আচ্ছা, আপনি যেটা বললেন যে অ্যাডিনয়েড 13-14 বছর বয়সের পরে থাকে না সাধারণত, তো তাহলে তো আমরা মোটামুটি ধরে নিব যে অ্যাডিনয়েড সমস্যাটা বাচ্চাদেরই হবে। হ্যাঁ, এটা টনসিলটা কোন বয়সে হয়? টনসিলের সমস্যা এটা জীবনের যে কোনো পর্যায়ে হতে পারে, সাধারণত বাচ্চাদের একটু বেশি পাই আমরা, অ্যাডাল্টেরও হতে পারে। তবে এটা দেখা যায় যে যেই অ্যাডাল্টদের হয় টনসিলের সমস্যা, আপনি একটু হিস্ট্রি যদি নেন, ডাক্তার সাহেব যদি একটু রোগীকে আগের কথা জিজ্ঞেস করে, তাহলে দেখবেন যে রোগী বলবে যে তার ছোটবেলায়ও মাঝে মাঝে গলায় সমস্যা হতো। আসলে আমরা তো আমাদের দেশের কালচারটা এরকম যে রোগ খুব খারাপ পর্যায়ে না গেলে আমরা অ্যালার্ট হই না, ডাক্তারের কাছেও যাই না। তো যাদের বারবার হচ্ছে এই ধরনের সমস্যা, ঠান্ডা অল্প একটু ঠান্ডাতেই সমস্যা হয়ে যায়, ওয়েদার চেঞ্জ হলেই সমস্যা হয়, বা খুব বেশি কোল্ড এক্সপোজারে যাদের গলায় সমস্যা হয়, তাদের উচিত এটা একটু চেক আপে যাওয়া অন্তত ডাক্তারের কাছে, যে আমার আসলে এই গলায় সমস্যাটা কী ধরনের। আচ্ছা, তাহলে আমরা মানে টনসিল এবং অ্যাডিনয়েড দুইটা সমস্যা বাচ্চাদের মধ্যেই বেশি হয়, কমনলি বাচ্চাদের মধ্যে হতে পারে। তবে অ্যাডিনয়েড কখনোই বড়দের হবে না, অ্যাডাল্টের হবে না, এটা ছোটদের সমস্যা। আর কিন্তু টনসিলের সমস্যাটা যে কোনো বয়সে হতে পারে, তবে কমনলি বাচ্চাদের বেশি হয়। আচ্ছা, মানুষের তো একটা কমন ধারণা আছে টনসিল একবার হলেই অপারেশন করতে হবে, সাধারণ মানুষ এই জন্যই কিন্তু সার্জনদের কাছে আসতে একটু ভয় পায়। হ্যাঁ, একটু ভয় পায়। তো সেটার ব্যাপারে কি কি বিষয় আছে, যে শুধুমাত্র কি কেটে ফেলতেই হবে, অপারেশন করে ফেলতে হবে, এটাই চিকিৎসা, না আরো চিকিৎসা পদ্ধতি আছে? না, টনসিলের প্রাথমিক পর্যায়ে যখন টনসিল, আসলে রোগটা হবে টনসিলাইটিস, আমরা যখন অ্যাকিউট ফর্মে পাই, প্রথম হয় বা অ্যাক্টিভ ইনফেকশন থাকে, তখন তো অবশ্যই অপারেশন করা যাবে না। যখন সে গলা ব্যথা নিয়ে আসছে এবং তার খেতে কষ্ট হচ্ছে, জ্বর আসতেছে, এই ধরনের সমস্যা হলে সে ইএনটি স্পেশালিস্টকে দেখাবে। উনি দেখা যায় যে আমরা কিছু অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করি, এর সাথে কিছু অ্যান্টি ইনফ্লামেটরি ব্যথানাশক কিছু ওষুধ দিতে হতে পারে, কিছু অ্যান্টিহিস্টামিন রাখি, এবং ওরাল হাইজিনটা মেনটেন করার উপরে খুবই গুরুত্ব দিই, যাতে সে মাউথওয়াশ বা কিছু মেডিকেটেড মাউথওয়াশ আছে এগুলো, এবং সাথে গরম পানি মিক্স করে গড়গড়া করে ভালোভাবে, এবং দিনে 2 থেকে 3 বার দাঁত ব্রাশ করে। এটা আমরা একটু ইম্পর্টেন্স দিই। দেখা যায় যারা জীবনে 1-2 বার হয়েছে যাদের এই সমস্যা, এরকম ক্ষেত্রে অপারেশনের কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, আমরা অপারেশনের কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, এটা ওয়ার্ল্ড ওয়াইডই ডাক্তারদের যে ফোরাম তারা এটা ফিক্স করেছেন। ওই ক্রাইটেরিয়াগুলোর অন্তর্গত হলে সাধারণত আমরা অপারেশনের চিন্তা করি। যাদের টনসিলের সমস্যা 80% রোগীরই আসলে অপারেশনের যাওয়ার পর্যন্ত যায় না ডিজিজটা। তো কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু বৈশিষ্ট্য যখন আমরা পাই এর ভিতরে, তখন আমরা এটা অপারেশনের জন্য বলি। এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে যার বারবার হচ্ছে, রিকারেন্ট ইনফেকশন হচ্ছে, একবার অ্যান্টিবায়োটিক খেয়েছে ভালো হয়েছে, আবার 1 মাস পর বা 2 সপ্তাহ পর আবার হচ্ছে। ডক্টর সাজিদ, আমাদের একটা ফোন আছে, একজন
একজন দর্শক আমাদের সাথে কথা বলার জন্য অপেক্ষা করছেন। জি। দর্শক, আপনার নাম পরিচয় বলে, বয়স বলে আমাদের ডক্টর সাজিদ আহসানের সাথে সরাসরি কথা বলতে পারবেন। আমার নাম মোহাম্মদ হাবিবউদ্দিন, হ্যাঁ, বাড়ি নাটোর, বয়স 65 বছর। জি, বয়স 65 বছর। শুনতে আমার পাচ্ছি। গলার ভিতরে কোনো ব্যথা নাই, কিন্তু খুসখুসে কাশি হয়, প্রায় সময়ই হয়। হ্যাঁ, সামান্য একটু জোরে কথা হয়, একটু লাউড ভয়েসে কথা বলতে গেলেই খুসখুসে কাশি হয়। একটু আদাটা খেলে কম থাকে, লবঙ্গ খেলে একটু কম থাকে। তো এই জন্য এখন পর্যন্ত আমি কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করি নাই। আপনার প্রশ্নটা কি? আমরা কি করণীয় একটু জানতে জি, চাচ্ছিলাম। জি, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। খুবই সুন্দর একটা ডক্টর প্রশ্ন সাজিদ। আসছে, টাইম ডিমান্ডিং কোশ্চেন। এই ধরনের সমস্যার ক্ষেত্রে আসলে প্রথমে একজন ইএনটি স্পেশালিস্টের শরণাপন্ন হওয়া দরকার, যে তার কি কারণে সমস্যাটা হচ্ছে এটা আইডেন্টিফাই করা। ডাক্তারের কাজ ওষুধ দেওয়া কিন্তু শুধু ডাক্তারের কাজ না, ওষুধ তো যে কেউ দিতে পারে, কিন্তু ডাক্তারের মেইন কাজ যেটা হচ্ছে রোগটাকে ডায়াগনোসিস করা, তার কি কারণে সমস্যা হচ্ছে, অর্থাৎ এটার মূলের দিকে যাওয়া। তো উনি যেটা বললেন যে খুসখুসে কাশি, এটা কিছু পেশেন্ট আছে যারা অ্যালার্জিক পেশেন্ট, এদের আমরা একটা টার্ম ইউজ করি, যাদের অ্যাজমা আছে, শ্বাসকষ্ট আছে, একটা কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা আছে। এটা কিন্তু আমাদের এই অ্যাডেনয়েড এবং টনসিলের সাথেও এটার সম্পর্ক আছে। যারা অ্যাটোপিক পেশেন্ট, অ্যালার্জিক প্রন পেশেন্ট, তাদের ক্ষেত্রে এটা হতে পারে যে খুসখুসে কাশি, এবং দেখা যায় যে বছরের কিছু নির্দিষ্ট সময়গুলো একটু বেড়ে যায়। আবার কিছু ড্রাগের কারণেও হতে পারে, সে হয়তো অ্যান্টি হাইপারটেনসিভ কোনো ড্রাগ ইউজ করতেছে, সেটার কারণে একটা ড্রাই হ্যারাসিং কফ অনেকের হয়। আরেকটা হচ্ছে যারা ভোকাল অ্যাবিউজার বা ভোকাল মানে যাদের গলার স্বর খুব বেশি ইউজ হয়, তাদেরও কিন্তু এই ধরনের কিছু সমস্যা হয়। যেমন ধরেন যারা টিচিং প্রফেশনে আছেন, যাদের সারাদিন কথা বলতে হয়, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, যাদের অনেক সব জায়গাতে গেলেই কিছু না কিছু বক্তব্য দিতে হয়, বা যারা অনেক উচ্চস্বরে কথা বলেন, বেশি কথা বলতে হয়, তাদেরও কিন্তু এক্ষেত্রে গলার কিছু সমস্যা হয়, যেখানে এরকম খুসখুসে কাশি বা গলার অস্বস্তি আসতে পারে। তো এটার জন্য এটা আসলে একটু কমপ্লিকেটেড টু ডায়াগনোস দিস প্রবলেম। এই ক্ষেত্রে একটু অবশ্যই নাক কান গলা বিশেষজ্ঞ একজনকে দেখানো, এটাই হবে ওনার জন্য পরামর্শ। আমরা ছিলাম ডক্টর সাজিদ, যে চিকিৎসা পদ্ধতিগুলো কি জি, কি জি। আছে সেই চিকিৎসা বিষয়ে। পদ্ধতি আসলে দুটা, আমাদের সব রোগেরই, বেশিরভাগ রোগেরই চিকিৎসা পদ্ধতি দুটা হেডলাইনে আমরা আলোচনা করি। একটা হচ্ছে তার মেডিসিন লাইনের ট্রিটমেন্ট, হ্যাঁ, যে ওষুধ বা ড্রাগ ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট আমাদের ইএনটি ডিজিজের ক্ষেত্রে। তো দুটোই প্রাথমিক আমরা অবশ্যই ড্রাগ ট্রিটমেন্ট দিয়েই রোগ এগুলোর চিকিৎসা শুরু করি। যেমন আপনি যদি টনসিলাইটিসের সমস্যার ক্ষেত্রে আসেন, এখানে আমরা কিছু অ্যান্টিবায়োটিক, যখন আমরা মনে করি যে এটা ইনফেক্টিভ অরিজিন তার ডিজিজটা, তখন আমরা তাদেরকে কিছু অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করি, এবং এই অ্যান্টিবায়োটিকগুলো খুব স্পেসিফিক হতে হবে। আমাদের দেশে একটা প্রচলিত ফার্মেসিতে গেলেই তারা কিছু অ্যান্টিবায়োটিক ধরায় দেয়, বা যারা নাক কান গলা বিশেষজ্ঞ না, তারাও ডক্টর সাজিদ, আমাদের আরেকটা ফোন আছে, একজন দর্শক অপেক্ষা করছেন। দর্শক, আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করবেন ডাক্তার সাজিদ আহসানকে। জি, আমি রাজশাহী বাংলা থেকে বলছি। আমার নাম হাসান। জি, শুনতে পাচ্ছি আমরা। তো আমার বাচ্চা 7 বছর বয়স, গলার কাছে আপনার ওই ফুটার মতো আছে, হ্যাঁ, যখন ঘামে তখন ওখানে ওই যে পেস্টির মতো কিছু বের হয়, গলার বাইরের দিকে নালি আছে, নালির ওম দিয়ে পেস্টির মতো বের হয় যখন ঘামে। জি, আমরা বুঝতে পেরেছি ডক্টর সাজিদ। এটা একটু আসলে কমপ্লেইনটা আমি ঠিক ক্লিয়ার বুঝি নাই, তবে এরকম হতে পারে যে সাইনাস কোন একটা। সাইনাস জাতীয় কিছু ডিজিজ হতে পারে। এটা আসলে একটু রেয়ার ডিজিজ, সচরাচর পাওয়া যায় না। তো এটার জন্য উচিত আসলে নিয়ার বাই একজন ইএনটি ফিজিশিয়ান বা ইএনটি কনসালটেন্টের সাথে যোগাযোগ করা। কিছু পরীক্ষা নিরীক্ষা লাগতে পারে তার, এটা দেখলে বুঝবেন যে কি পরীক্ষা করতে হবে। আচ্ছা, জি, সম্মানিত দর্শক, এটা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুর সাথে পুরোপুরি যায় না, তারপরেও ডক্টর সাজিদ এটা বললেন যে আপনি নিকটবর্তী নাক কান গলা রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন, উনি এটার উৎসটা খুঁজে বের করবেন যে এটা ভেতরে কোন পর্যন্ত কানেকশন আছে। ধন্যবাদ আপনাকে। জি, চিকিৎসা যেটা বলছিলাম যে প্রাথমিকভাবে আমরা সব রোগীর ক্ষেত্রে ড্রাগ ট্রিটমেন্ট অ্যাপ্লাই করি। আর অ্যাডেনয়েডের ক্ষেত্রে আসলে মেইন স্ট্রিম চিকিৎসা হচ্ছে তার সার্জারি লাগে বেশিরভাগ ক্ষেত্রে। অ্যাডেনয়েডের ক্ষেত্রে যদি সেটা ডিজিজ পর্যায়ে যায়, অ্যাডেনয়েডটা হচ্ছে আমাদের যে শ্বাসনালী, নাকের পিছন থেকে শুরু হয়, এই শ্বাসনালীর কতটুকু ব্লক করছে, কতটুকু অংশ ব্লক করছে এবং কতটুকু সিমটম প্রডিউস করছে, এর উপর ডিপেন্ড করে আমরা ট্রিটমেন্টটা কি হবে সেটা আমরা এটা ঠিক করি। যদি দেখা যায় যে এটা 40% পর্যন্ত ব্লক করে, তাহলেও কিন্তু স্বাভাবিক সে জীবনযাপন করতে পারে, খুব বেশি সমস্যা হয় না। সিমটম প্রডিউস হয় সাধারণত 40% ক্রস করে গেলে, যখন তার শ্বাসনালীটা 40%-এর বেশি ব্লক হয়ে যায়, তখন সে হা করে শ্বাস নেয়। ফোন নিব। আরেকজন দর্শক অপেক্ষা করছেন। দর্শক, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি খুলনা থেকে বলছি। জি আমার ছোট ভাই বয়স 35 বছর। জি ওর গলাটা ভেঙে গেছে, অনেকদিন থেকে গলা ভেঙে গেছে, কথা বললে কেমন যেন ফ্যাস ফ্যাস করে, কথা বোঝা যায় না। এখন কি করব? গলা ভেঙে গেছে। ওনার ভাই কি করেন, প্রফেশন কি? কি কাজ করেন আপনার ভাই? উনি হচ্ছে এখন, আগে চাকরি করতো, এখন ইজি বাইক চালায়। ইজি বাইক আচ্ছা, চালায়। জি জি। আচ্ছা, হয়তো গলার ভয়েসের সমস্যাটা আজকের আমাদের টপিকের সাথে রিলেটেড না, তারপরও এটা নাক কান গলার একটা কমন সমস্যা। যদি দেখা যায় যে ভয়েস প্রবলেম হয় কারো, তাহলে এটা বুঝতে হবে যে এটা অনেক নিচে ভোকাল কর্ড যেখানে, সেখানকার কোনো ম্যাল ফাংশন সমস্যা। বা কোনো ডিজিজ। তো এটার জন্য আমরা কিছু পরীক্ষা করি। প্রাথমিকভাবে ইএনটি স্পেশালিস্টরা গলার ভেতরটা দেখার চেষ্টা করেন, জি, জি, যতটুকু জি। ইনস্ট্রুমেন্ট আছে, হ্যান্ডি ইনস্ট্রুমেন্ট। যদি সেই পর্যন্ত বোঝা না যায়, তখন আমরা একটা স্পেশাল টেস্ট করি, এটাকে বলে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপ। ল্যারিঙ্গোস্কোপ। এটা আমরা এন্ডোস্কোপ নাক দিয়ে ঢোকাই, ক্যামেরা দিয়ে গলার ভিতরটা দেখতে হয় এটা আসলে ডিজিজটা কোথায় স্পেসিফিক। এবং এই ক্ষেত্রে শুধু ওষুধ আন্দাজে না খাওয়াই ভালো, রোগ ডায়াগনোসিস করে স্পেসিফিক ট্রিটমেন্ট একজন নিলে নাক ভালো কান গলা হবে। রোগ বিশেষজ্ঞ অবশ্যই নাক দেখবেন। কান গলা জি। বিশেষজ্ঞ, এটা অন্য কারোর কাছে গেলে বিপদ হবে। জি জি আমরা ছিলাম হচ্ছে টনসিলের হ্যাঁ, আমি অপারেশনটা যেটা কখন করব বলছিলাম, আমরা? অপারেশনটা আসলে অ্যাডেনয়েডের ক্ষেত্রে ড্রাগের রোল একটু কম, এখানে অপারেশনের গুরুত্ব একটু বেশি যদি সেটা সিমটম প্রডিউসিং হয়ে থাকে। 40%-এর বেশি যখন হয়ে যায়, তখন এটা সিমটম প্রডিউস করে। আমরা এটা 3টা অংশে ভাগ করি। যদি 1/3 পর্যন্ত থাকে আমাদের অ্যাডেনয়েডের ব্লকেজ, 1/3 পুরা টোটাল এয়ারওয়ের, তখন আমরা ড্রাগ ট্রিটমেন্ট করে চেষ্টা করি যে এটাকে ইমপ্রুভ করা যায় কিনা। আর যখন 2/3 বা তার চেয়েও বেশি ব্লক করে ফেলে এবং আমরা যে প্রাথমিক ওষুধ দিচ্ছি এটাতে যদি রেসপন্স না করে, তখন এটাতে আচ্ছা, উচিত। আরেকটি ফোন আছে। জি জি। সম্মানিত দর্শক, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। আপনার টিভির ভলিউমটি কমিয়ে কথা বলবেন। জি, আমার নাম শাহিদুর রহমান জনি, আমি যশোর চৌগাছা থেকে বলছি। যশোর। জি জি, শুনতে পাচ্ছি, আমরা প্রশ্ন করেন। হ্যাঁ, আমার হচ্ছে প্রচন্ড অ্যালার্জি, গা চুলকায়, আর শীতকালে আমার খুব প্রচন্ড কাশি হয়, বিশেষ করে ভোরবেলা আমি কথা বলতে পারি না, কাশতে কাশতে খুব ক্লান্ত হয়ে যায়, এমনকি আমি নিঃশ্বাসও নিতে পারি না ঠিক মতো। জি আপনার এর জন্য আমি কি করতে পারি? কোথায় চুলকায় বললেন? সরাসরি। সারা শরীরে, বেশিরভাগ সময় পিঠে চুলকায়। কখনো শ্বাসকষ্ট হয়েছে কি, বা আপনার পরিবারে আপনার ভাই বোন বাবা মা কারো শ্বাসকষ্টের সমস্যা? না, কারো এরকম হয়নি, আমারই প্রথম। আচ্ছা, এটা একটু অ্যালার্জি করেজিন। অ্যালার্জির ওনার যদি কমপ্লেইন সমস্যা। শুনে মনে হচ্ছে অ্যালার্জি করেজিন। অ্যালার্জির কিছু টেস্ট আছে, ইএনটি স্পেশালিস্টকে দেখালে ওনারা এটা একটু ডায়াগনোস করতে আমাদের সুবিধা হবে। আমার মনে হয় এটা ওষুধ কিছু নিয়ম মানলে এবং ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, এটা খুব ইনশাআল্লাহ। জটিল কিছু না। ইনশাআল্লাহ। জি আমরা হ্যাঁ, আমরা ছিলাম যেটা ছিলাম, টনসিলের অপারেশন। অপারেশনটা হচ্ছে অ্যাডেনয়েডের ক্ষেত্রে বাচ্চা যদি সিমটম প্রডিউসিং হয় এবং ওষুধে নন রেসপন্সিভ হয়, যে ওষুধে তার ইমপ্রুভ করছে না, তখন এটা সার্জারিতে যাওয়া প্রয়োজন হয়, প্রায়শই প্রয়োজন হয়। এখানে একটা মেসেজ সাধারণ মানুষের জন্য এটা, যে এরকম যদি প্রয়োজন, যখন ডাক্তার বলবেন যে এটা অপারেশনের প্রয়োজন অ্যাডেনয়েডের ক্ষেত্রে, তখন এটা তাদেরকে পজিটিভলি চিন্তা করতে হবে। অপারেশনের ভয়ে আমি পিছিয়ে থাকলাম, সেক্ষেত্রে এই ডিজিজটা আরো ঘনীভূত হয়ে কমপ্লিকেশনের দিকে যেতে পারে। এই ব্যাপারে তো আমাদের নাক কান গলা রোগ বিশেষজ্ঞদের কাউন্সিলিং এর একটা ব্যাপার হ্যাঁ, আছে। অবশ্যই কাউন্সিলিংয়ের বিষয় আছে। আর যখন প্রাথমিক স্টেজে এটা ধরা পড়ে, তখন আমরা সাধারণত কিছু ওষুধ দিই, অ্যান্টিহিস্টামিন জাতীয় কিছু ওষুধ, নাকের স্টেরয়েড স্প্রে ইউজ করি। তো এই ওষুধগুলো আসলে সাধারণ, আমার পরামর্শ এখানে, যে এই ওষুধগুলো আমরা কোনো সাধারণ ডাক্তার বা এমবিবিএস ডাক্তার বা ওষুধের ফার্মাসিস্টের থেকে না নিয়ে ইএনটি স্পেশালিস্টের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো ব্যবহার করব, তাহলে আমাদের ফলাফলটা অনেক ভালো হবে। আর যখন ওষুধের রেসপন্স করবে না, তখন অপারেশনে যেতে হলে এটা আমরা পজিটিভলি নিব। এমবিবিএস ডাক্তারদের জন্য মেসেজ, হ্যাঁ, ওনারা জি। যখন রোগটা পাবেন যাতে সঠিক ডাক্তারের কাছে, বিশেষজ্ঞের কাছে রেফার করে। টনসিলটা অপারেশন আমরা কখন কোন অবস্থায় করতেই হবে? আসলে করতেই হবে বলে টনসিলের ক্ষেত্রে এই টার্মটা একটু আনকমন। জি। এরকম কন্ডিশন হয় যদি তার লাইফ হ্যাম্পার করে, টনসিলাইটিস বারবার হচ্ছে এবং তাকে খুব কষ্ট দিচ্ছে, আচ্ছা, এরকম হলে আমরা বারবার হয় যাদের রিকারেন্ট ইনফেকশন হচ্ছে, কয়েক বছর ধরে হচ্ছে, তো তখন আমরা সাজেস্ট করি অপারেশনের জন্য। আর কিছু টনসিল দেখা যায় সিমটম কম, তার কষ্ট কম, কিন্তু এটা ব্লক করে রাখে তার ওরাল এয়ারওয়ে, খাদ্যনালীর ব্লক, যেটা আমরা মেকানিক্যাল অবস্ট্রাকশন যদি এরকম ফিচার পাই, তখন এটা অপারেশন করতে হতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে এখানে, যেটা আমাদের দেশের মানুষের মধ্যে খুব ভয় কাজ করে, যে গলায় কিছু হলেই তারা মনে করে যে গলায় ক্যান্সার হলো না। তো যারা বয়স্ক রোগী, স্পেশালি যারা স্মোকার অনেক লম্বা এবং সময় যারা ধরে। সুপারি, জর্দা, চুন এগুলো বেশি সাদা খায়, পাতা। হ্যাঁ সাদা পাতা এগুলো খায়, অনেক বেশি খায়, তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় টনসিলের ফুলে যায়, অনেক বড় হয়ে যায়, ব্যথা হয়তো বেশি হয় নাই,
কিন্তু গলা ফুলে গেছে বা বাইরে থেকেও ফুলে যায়। তো এই ধরনের রোগকে আমরা তখন ম্যালিগনেন্সি অর্থাৎ ক্যান্সার সাসপেক্ট করলে ওই সময় আমরা এটা অপারেশনের প্রয়োজন হয়, তবে এটার পরিমাণ খুব কম, পার্সেন্টেজটা খুব কম। আচ্ছা, আমি খুব খুব সাধারণ মানুষের একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে টনসিল বা অ্যাডিনয়েড, আপনি প্রথমেই বলেছেন এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার একটা অংশ। আমি টনসিল বা অ্যাডিনয়েড যদি কেটে ফেলেই দেই তাহলে কি আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে? হ্যাঁ, এটা একটা খুবই সুন্দর কোশ্চেন এবং এটা আমার আশা করছিলাম এরকম কোশ্চেন থাকবে। আসলে অ্যাডেনয়েডের ক্ষেত্রে এটা খুবই ভাইটাল যে সে 3 বছর পর্যন্ত আমাদের রোগ প্রতিরোধ যে ব্যবস্থা গড়ে উঠবে ভবিষ্যৎ জীবনের জন্য, সেখানে সে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। কিন্তু 4 বছর বয়সের পর থেকে গবেষণায় দেখা গেছে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যে গবেষণা করেছেন তাদের গবেষণায় আমরা দেখছি যে 4 বছর থেকে 10 বছর পর্যন্ত বয়সে যদি অ্যাডেনয়েড খুবই বেশি সিমটোমেটিক হয়, প্রবলেমেটিক হয়, যেটা তার সিমটম খুব বেশি প্রডিউস করে, তাহলে এটা সার্জারি করা যেতে পারে, করা প্রয়োজন আসলেই। এবং সেক্ষেত্রে খুব বেশি মানে 3 বছরের পর অর্থাৎ 4 বছর থেকে 10, 12, 14 বছর বয়স পর্যন্ত যদি এটা প্রয়োজন হয় তাহলে অপারেশন করতে হবে। এক্ষেত্রে এটা খুব বেশি হ্যাম্পার করবে না। আর টনসিলের ক্ষেত্রে আসলে তো সুস্থ টনসিল তো আমরা অপারেশন করব না, যেহেতু সে আমার সিকিউরিটি গার্ড। কিন্তু আপনার বাসার সিকিউরিটি গার্ড যদি নিজেই মাস্তান হয়ে যায়, সন্ত্রাসী হয়ে যায়, তাহলে তাকে রাখার চেয়ে গেট শূন্য রাখা ভালো। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে তখন এটা অপারেশন যখন প্রয়োজন হবে। আর এই প্রয়োজনীয়তাটা বোঝার জন্য আসলে একজন ইএনটি স্পেশালিস্ট, এই যে আমাদের এটাই একমাত্র রোগ প্রতিরোধকারী অঙ্গ না, না এটার ব্যাকআপ হিসেবে অনেক কিছু আছে, যে কারণে অত ভয়ের কিছু নেই যে অপারেশন করলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এটা কিন্তু আমি রিসার্চের আলোকেই বলতেছি। চিকিৎসাটা অবহেলা হলে কি কি ক্ষতি হতে পারে, সাথে সাথে আপনার শেষ মেসেজ আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে আসছে অনুষ্ঠানে। আচ্ছা, চিকিৎসার ক্ষেত্রে আসলে অবহেলা হলে তো আমরা আমাদের দেশের যে আর্থসামাজিক অবস্থা তাতে অনেক ক্ষেত্রে আমরা দেখি গরিব মানুষের মধ্যে অবহেলার টেন্ডেন্সি দেখা যায়। তো সময় মতো চিকিৎসা না হলে আসলে কমপ্লিকেশনের দিকে যেতে পারে। যেমন টনসিলের ক্ষেত্রে কমপ্লিকেশন কি হয়, তার অ্যাবসেস হয়ে যায়, পেরিটনসিলার অ্যাবসেস বলে, পুজ জমে যায় ভিতরে, তখন কিন্তু রোগীর খুব খারাপ অবস্থা হয়ে যায়, সে কথা বলতে পারে না, খেতে পারে না, প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়। এই রোগীগুলো কিন্তু আবার ঠিকই দৌড় দিয়ে চলে আসে আমাদের ইএনটি স্পেশালিস্টের কাছে। তো তখন একদম অ্যাবসেস যেখানে হয়ে গেছে সেখানে তার পাঁচটা কেট টনসিলের পাশে ইনসিশন দিয়ে পুজটা বের করে দিতে হবে, না হলে তার রোগটা ভালো হবে না। আর এছাড়াও আরও কিছু কমপ্লিকেশন হয়, তবে অ্যাডেনয়েডের কমপ্লিকেশনটা বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু বাচ্চা গ্রোথ এজ তার 4 থেকে 12 বছর বয়স, এই সময় তার যদি নাক বন্ধ থাকে তার খাবার রুচিও কমে যাবে, কারণ সে মুখ দিয়ে শ্বাস নিচ্ছে, একই সাথে সে শ্বাস এবং খাওয়া চালাতে পারবে না, খেতে ইচ্ছা করবে না, তার স্মেল শক্তি কমে যায়, মানে ঘ্রাণ শক্তি কমে যায়, তার খাবারের রুচি হবে না। আর হচ্ছে তার কানে প্রায় সমস্যা দেখা যায় এবং এটা শ্রবণ প্রতিবন্ধীর দিকে যেতে পারে, যে সে কানে কম শুনতেছে, এবং যখন বাচ্চা কানে কম শোনে তখন তার শেখাটাও বাধাগ্রস্ত হয়, সে অন্য বাচ্চাদের চেয়ে পিছায় পড়ে, দেখেন যে সে শিখবে না, সে সবসময় একটু ইরিটেটেড মোডে থাকবে এবং তার ঘুম পর্যাপ্ত হয় না, ঘুমের ব্যাঘাত ঘটে যখন সে শ্বাস নিতে পারে না ঘুমের ভিতরে। তো এটার জন্য বাচ্চাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্ব দিয়ে দেখা উচিত আমাদের। আর আমার একটা মেসেজ থাকবে যে যখনই এরকম রোগ এই ধরনের সিমটম দেখা যাবে বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে যারই হোক, যে আমরা চটকদার বিজ্ঞাপন বা অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট দেখে যার তার কাছে যাব না, আমরা একটু যাচাই করে অভিজ্ঞ এবং পেশাদার যারা ইএনটি স্পেশালিস্ট খোঁজ খবর নিয়ে, হয়তো আরেকজন আমার পরিচিত একজন ডাক্তার আছে তার থেকে খোঁজ নিয়ে তাকে দেখাবো, তাহলে আমরা আশা করা যায় যে সঠিক চিকিৎসাটা সঠিক সময় পাবো। জি, এখন গুগল আছে, প্লাস হচ্ছে মানুষজন জানতে পারে, যোগাযোগের মাধ্যম আছে। ধন্যবাদ আপনাকে, আবারও আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ সাজিদ আহসান, আপনি আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আমাদের আজকের যে অনুষ্ঠান টনসিল এবং অ্যাডিনয়েডের সমস্যা ও তার প্রতিকার, এই বিষয়ে যে আমরা আলোচনা করলাম, এই আলোচনা আপনাদের জন্য উপকার হয়েছে, আপনারা উপকৃত হয়েছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামী সপ্তাহে শুক্রবারে পরিবেশিত হবে। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং যে কোনো স্বাস্থ্য বিষয়ক সমস্যায় বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল কর্তৃক পূর্ণ নিবন্ধনপ্রাপ্ত কমপক্ষে এমবিবিএস চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।